কারা অগ্রাধিকার পাবেন, কারা যোগ্যতা নিয়ে চাকরি করতে পারবেন, বিএড না ডিএলএড, সেটা নিয়েই মূলত সমস্যা। এখন এক্ষেত্রে অন্যান্য প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রে যেভাবে সরকারের পক্ষ থেকে এক ডিগ্রিধারীদের সাথে একটা অংশের সাথে আরেকটা অংশের লড়াই লাগিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, এক্ষেত্রেও তার কিন্তু অন্যথা হয়নি। অন্যথা হয়নি বলতে কিরকম? বিএড দিয়ে পরে ডিএলএড দিকে লাগানো, ডিএলএড দের বিরুদ্ধে বিএড দের লাগানো, এর যে প্রচেষ্টা এবং এর মাধ্যমে যে সামগ্রিকভাবে প্রাথমিক শিক্ষকদের ঐক্যের যে ক্ষতি সাধন করা, এই প্রচেষ্টা কিন্তু জারি আছে। এবং সব থেকে অবাক করা বিষয় যে যেভাবে পর্ষদের আইনজীবী সেদিনে হাইকোর্টে গিয়ে সওয়াল করেছেন, সেটা কিছুটা হলেও অবাক করেছে। কিন্তু আমরা সংগঠনগতভাবে এটা নিয়ে আমরা অলরেডি আইনজীবীদের সাথে কথা বলা শুরু করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে সমস্যা, সেই সমস্যাটা 2021 সালে যোগদানকারী বিএড ডিগ্রিধারীদের কেবলমাত্র সমস্যা নয়, এটাকে আমরা সমগ্র শিক্ষক সমাজের সমস্যা বলেই মনে করছি এবং লড়াইটা সেইভাবেই লড়া হবে। সংগঠন সমস্ত গুরুত্ব দিয়ে, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই লড়াইটাকে লড়বে। আমি কিছুক্ষণ আগে আমাদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত সহ আমাদের যে আইনজীবীদের প্যানেল আছে তাদের সাথে কথা হয়েছে। তারা বলেছেন যে নিশ্চিন্ত থাকতে বলুন, কোনো সমস্যা হবে না। সিঙ্গেল বেঞ্চের রায় যেহেতু এখনো পর্যন্ত আসেনি, সেহেতু মানে খারাপ ধরে নেওয়াটাই হচ্ছে যে অনুচিত। রায় যা কিছু হোক না কেন, তার বিরুদ্ধে লড়াই করতে হবে, সেই মানসিকতা নিয়েই বরং আমরা এগিয়ে চলি। এবং আমরা এখানে দুটো রাস্তা খোলা রাখছি। একটা হচ্ছে যে বোর্ডের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন, সেটা যেমন একটা আছে, এবং দ্বিতীয় হচ্ছে যে আদালতের যে লড়াই। এই আদালতের লড়াইটা ক্ষেত্রে বলি যে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সমস্ত বিএড শিক্ষক শিক্ষিকা যারা 2021 সালে যোগদান করেছেন, তাদেরকে ঐক্যবদ্ধ করে লড়াইটাকে এক জায়গায় নিয়ে এসে লড়ার চেষ্টা করছে। যারা যারা মনে করছেন যে সংগঠনের সাথে থাকা প্রয়োজন, তারা থাকবেন। আপনি সংগঠনের পাশে থাকুন বা না থাকুন, সংগঠন আপনাদের পাশে আছে। এবং এটা বলতে গিয়ে আমরা এটাও বলি যে ডিএলএড করা শিক্ষক শিক্ষিকাদের সাথে কিন্তু বিএড দের যে লড়াই লাগিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, আমরা কিন্তু সম্পূর্ণরূপে বিরোধী। আমরা সকলকেই সহকর্মী হিসেবে দেখি এবং বিএড সহ ডিএলএড সকলের যে সমস্যা, সেই সমস্যার পাশে সংগঠন সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করবে। এবং এর সাথে আরো একটা কথা বলিয়ে রাখি, আজ থেকে 4 দিন আগেই আমরা, এটা যদি অন্য প্রসঙ্গের কথা, আমাদের এখান থেকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যারা পোস্টিং আছেন তাদের জন্য তাদের বদলির বিষয় নিয়ে আমরা পর্ষদে গিয়েছিলাম। এর আগে দুটো দপ্তরে ঘোরাঘুরি করতে হচ্ছে, শিক্ষা দপ্তর এবং পর্ষদে। সেই দিনে পর্ষদ আলটিমেটলি জানালো যে তারাও কিছু করতে পারবেন না যতক্ষণ না সরকারের পক্ষ থেকে এই ব্যাপারটাকে দেখভাল করা হচ্ছে। অর্থাৎ জানা গেল যে মন্ত্রী বা সর্বোচ্চ স্তরে গিয়ে পরে এটা তদবির না করলে সেটা সম্ভব নয়। যাক, এটা যে জানতে পারলাম, এটা একটা বড় ব্যাপার। আমরা সেই বিষয়টা নিয়েও এবার অগ্রবর্তী হওয়ার চেষ্টা করছি। এবার ফিরে আসি আমাদের এই যে আজকের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আপনাদের মানে এটাকে নিয়ে হতাশ হওয়া বা ভেঙে পড়ার কোনো জায়গা নেই। সিঙ্গেল বেঞ্চের রায় যাই হোক না কেন, আমরা দেখছি কিভাবে আমরা সমস্ত কিছুটা দেখবো, সেটাকে আমরা এখনই কিছু বলছি না মানে ওপেন প্ল্যাটফর্মে। তবে আমরা এই সমস্ত বিষয়টার উপর নজর রাখছি। আর যে মুহূর্তে সিঙ্গেল বেঞ্চে রায় বেরোবে, সঙ্গে সঙ্গেই ডিভিশন বেঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা তার প্রস্তুতি এখন থেকেই সারতে শুরু করেছি। কিন্তু একটা কথা জানিয়ে রাখি, আপনাদের একটা অংশ বলছেন যে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার। আমার মনে হয় যে হাইকোর্টে গেলে পরে মামলাকে যেভাবে আমাদের হাতের কাছে থাকবে, যত সব ভালোভাবে আমরা লড়াইটা করতে পারবো, সুপ্রিম কোর্টে সেই মামলা গেলে পরে কিন্তু এত সহজে লড়াই হবে না। তাই আমাদের সংগঠনের মতামত যে আবার কোর্টে যদি যেতেই হয়, সেটা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ দেখে পরেই তারপরে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। আমরা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যখন এই কেসটাকে টেক ওভার করেছি, তখন একটা জিনিস নিশ্চিন্ত থাকতে পারে যে যেহেতু আমাদের সংগঠনের একটা সুদূর প্রসারী প্রভাব আছে, তাই আমরা মামলাতে সরাসরি তদারকি করা মানে তার গতি প্রকৃতি একটু অন্যরকম হতে বাধ্য। সুতরাং এই সমস্ত কিছু নিয়েই আমরা আপনাদের পাশে আছি। আপনারা হতাশ হবেন না। জানবেন যে আপনাদের সহকর্মী যারা যে সারেই নিযুক্ত হন না কেন, তারা মানসিকভাবে সকলেই আপনাদের সাথে আছে। নিজেদেরকে বিচ্ছিন্ন ভাবা, নিজেদেরকে একা ভাবার জায়গাটা নেই।
আমরা সমগ্র প্রাথমিক শিক্ষক সমাজ আপনাদের সাথে এই লড়াইটা লড়বো, এবং কথা দিলাম সেই লড়াইটা সর্বোচ্চ শক্তি দিয়েই লড়া হবে। নির্ঝর। হ্যাঁ, আমরা আমরা শুনলাম ভাস্কর বাবুর কথা। সুতরাং শিক্ষকদের পাশে শিক্ষকরা থাকবে, তো স্বাভাবিক, আমরা সকলের পাশেই আছি শিক্ষকদের। আমি চলে যাবো এবার সরাসরি পীযূষ কান্তি রায়। পীযূষ, এই বিষয়ে তোমার মতামত। নমস্কার। 2021 সালের বর্তমানে যে সমস্যা, সুপ্রিম কোর্টের রায়ের পরে ভাবা হয়েছিল যে এই সমস্যাটা মিটে যাবে, কিন্তু প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে সমস্যাটা 2005 সাল থেকে শুরু হয়েছে, সেই সমস্যা কতদিন পর্যন্ত বয়ে নিয়ে যেতে হবে সেটা এখনো পর্যন্ত আমাদের জানা নেই। তার একটাই কারণ হচ্ছে সরকারের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম নীতি, এবং সেই নীতিকে সঠিকভাবে নিয়ে চলার মতো মানসিকতাও কোনো সরকারের ক্ষেত্রে দেখা যায় না। যেমন দেখুন, 2010 সালে এনসিটি নোটিফিকেশন জারি করলো মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশন এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন একজন প্রাথমিক শিক্ষক হিসাবে নিয়োগের ক্ষেত্রে। আমরা ধরে নিচ্ছি যে একটা সরকারের সর্বোচ্চ ক্ষমতা যেখানে থাকে সেই ক্ষমতা বলে এই নোটিশটা জারি হয়েছে, এবং আপনারা গেজেট নোটিফিকেশন দেখলেও সেই জায়গাটা দেখতে পাবেন। এরপরে আমরা চলে আসবো একেবারে সরাসরি 2018। 2018তেও সেই সর্বোচ্চ নিয়ামক সংস্থা একটা নোটিফিকেশন জারি করলো, এবং সেই নোটিফিকেশনে বলে দেয়া হলো যে যাদের বিএড আছে তারাও প্রাথমিক শিক্ষকতা পাওয়ার জন্য যোগ্য, শিক্ষকতা করার জন্য যোগ্য। তাদের 6 মাস ব্রিজ কোর্স করতে হবে, মানে 2 বছরের মধ্যে 6 মাস ব্রিজ কোর্সটা কমপ্লিট করতে হবে। এখন ব্রিজ কোর্স কমপ্লিট করানো সম্পূর্ণরূপে রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট মানে এনসিটি এখান থেকে হাত গুটিয়ে নিয়েছে। যদিও 2018 সালের নোটিফিকেশনটা ক্যান্সেল ঘোষণা করা হয়েছে, এই রকম কিন্তু কোনো ঘোষণাপত্র এনসিটির ওয়েবসাইটে আপনারা পাবেন না। সুপ্রিম কোর্টে 2023 সালে যে অর্ডারটা হয়েছিল সেই অর্ডারের রেসপেক্টে কিন্তু সরাসরি কোথাও বলা নেই যে এর পূর্বে যারা বিএড হিসাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল করতে হবে, এই ধরনের কথা কিন্তু কোথাও বলা নেই। সুপ্রিম কোর্ট যখন এই ধরনের কথা বলেনি, তখন আমরা কেন ভাববো যে আমাদের চাকরির নিরাপত্তাটা বিঘ্নিত হচ্ছে? এখানে কাউরির চাকরির নিরাপত্তা বিঘ্নিত হবে না, এই সংক্রান্ত ভয়ের কোনো কারণ নেই। কারণ যোগ্যতার যে মাপকাঠি এনসিটি দিয়েছিল, এবং 2020 সালের যে রিক্রুটমেন্ট নোটিশটা আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দেখতে পাই, সেখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে এই যোগ্যতা মাপকাঠিতে একজন পরীক্ষা দিতে পারবেন এবং চাকরি পাবেন। তাহলে রাজ্য এবং কেন্দ্র সরকারের সুনির্দিষ্ট মাপকাঠির মাধ্যমে যখন একজন শিক্ষক চাকরি পেয়ে গেলেন, তখন সেই জায়গা নিয়ে এই রকম পরিস্থিতি সৃষ্টি করা অবশ্যই আমাদের একটা মানে অবাক করার জায়গায় এনে দেয়। এখন যারা ডিএড করেছেন এবং ডিএড করার পরেও যারা চাকরি পাননি, তাদের ক্ষেত্রে অবশ্যই এটা একটা সমস্যা সৃষ্টি করেছে, এবং যেহেতু তারা চাকরি পাননি তার জন্য স্বাভাবিকভাবেই তারা আইনি লড়াইয়ের পথে চলেছেন। কারণ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুসারে তাদের যে যোগ্যতা ছিল সেই যোগ্যতা সম্পূর্ণরূপে তারা পূরণ করেছেন, অথচ চাকরি পাননি। কিন্তু বিএড যারা চাকরি পেয়েছেন তারাও কিন্তু এই নোটিফিকেশন অনুসারে সমযোগ্যতা সম্পন্ন। সুতরাং এখানে যে পলিসিটা গভর্নমেন্ট তৈরি করেছে, সেম পলিসির মধ্যে থেকে দুটো স্তরের শিক্ষকদের মধ্যে একটা লড়ানোর প্রচেষ্টা, এটা গভর্নমেন্টের একটা খারাপ দিকের বাইরে কিছু নয়। এখন উস্থির পক্ষ থেকে এই জিনিসটাকে, এই কেসের ব্যাপারটাকে আগে কিন্তু লক্ষ্য করা হয়নি বলতে এই সালের যে সমস্ত শিক্ষকরা নিযুক্ত হয়েছেন তারা যোগাযোগ করেননি। প্রথমত মানে যখন এই কেসটা শুরু হয়েছিল সেই সময় থেকে যোগাযোগ করেননি, বা যোগাযোগ করার কোনো প্রয়োজন ছিল না। আর দ্বিতীয়ত হচ্ছে
সুপ্রিম কোর্ট যেহেতু জানিয়ে দিয়েছিল যে বিএডদের 1 to 5 নিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্তটা সমস্ত রাজ্যের যে মামলা চলছে সব মামলাগুলোকে এক করে তারা সিদ্ধান্ত জানাবে, এবং সুপ্রিম কোর্ট যেহেতু আপার কোর্ট, তাদের সিদ্ধান্তের ওপরেই কিন্তু গোটা দেশের সমস্ত রাজ্য এবং সমস্ত রিক্রুটমেন্ট পলিসিকে মেনে চলতে হবে, যদি যা সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট জানাবে। তো স্বাভাবিকভাবে ডিসেম্বর পর্যন্ত এই নিয়ে কোনো সমস্যা হয়নি। ডিসেম্বরের পরে এক্ষেত্রে সমস্যা সৃষ্টি হলো, কারণ সুপ্রিম কোর্টের অর্ডারটা আমাদের কাছে স্পষ্ট না। এখন চাকরি পাওয়া শিক্ষক সরকারি নীতি নির্ধারণের মাধ্যমে যারা শিক্ষকতার চাকরি পেয়েছে সঠিক পরীক্ষার মাধ্যমে এবং নিজস্ব সঠিক যোগ্যতার মাধ্যমে, তাদেরকে কোনো সময় একটা দেশের আইন বলতে পারে না যে তোমাদের চাকরি আজকে বাতিল করা হলো। এটা সম্ভব নয় কোনো সময়। এবং এই সংক্রান্ত যে সমস্যা হয়েছে তার জন্য আমরা সর্বোচ্চ লড়াইয়ের জায়গায় প্রস্তুত। এবার সুপ্রিম কোর্টে না যাওয়ার কারণ আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে যে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট এই মুহূর্তে সুপ্রিম কোর্টে গেছে, যদিও বেঞ্চ তৈরি হয়নি। তারা এই সুপ্রিম কোর্টের অর্ডারটা অতীতের সময় থেকে প্রযোজ্য হবে না বর্তমানে যবে রায় দিয়েছেন তারপর থেকে প্রযোজ্য হবে, তার জন্য তারা সুপ্রিম কোর্টে গেছে। তো সেক্ষেত্রে সেই রায়টার মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে যে কি হতে পারে। কিন্তু এই রায় যদি ধরুন বলল পূর্বের সময় থেকে প্রযোজ্য হবে, সেক্ষেত্রে শুধু পশ্চিমবঙ্গ নয়, সমগ্র দেশের প্রাথমিক শিক্ষকদের এবং শিক্ষকতার ক্ষেত্রে একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দেবে। এবং এনসিটির 2018 নোটিফিকেশন নিয়ে যদি প্রশ্ন তুলতে পারে, তাহলে পরবর্তীতে এনসিটির 2001 সালের নোটিফিকেশন নিয়েও যে কেউ কেসের মাধ্যমে সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলতে পারে। সুতরাং এই জায়গাগুলোও কিন্তু ভাবতে হবে। এবং হ্যাঁ পীযূষ, আমি একটু থামাচ্ছি এই কারণেই, কারণ সমস্যা যেটা সৃষ্টি হয়েছে সেটা সৃষ্টি করা হয়েছে না হয়েছে সেগুলো পরের প্রশ্ন থাকবে। আমরা বরঞ্চ এই বিষয়ে আলোচনায় বা কি হতে পারে বা আগে থেকে টানলে কি হবে এগুলোতে না গিয়ে আপাতত আমি একবার রাজীবের কাছে যাব, কারণ রাজীব মন্ডলের কাছেও কিছু তথ্য আছে এই বিষয়ে। আমার প্রধানত রাজীব মন্ডলের কাছে আমার প্রশ্ন একটাই, আমি পীযূষ তোমার কাছে আসবো আবার। রাজীবের কাছে মূলত একটাই প্রশ্ন যে রাজীব এত উদ্বেলিত বা উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছেন যারা, সত্যি কি কাটানোর দরকার, নাকি এটা সত্যি খুব জটিল সমস্যা হতে চলেছে? রাজীব নমস্কার। যে উদ্বেগটা তৈরি হয়েছে বর্তমান দিনে, আমার মনে হয় এটা খুব বেশি উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই। কারণ যে মামলাটা হাইকোর্টে চর্চিত হচ্ছে এখন, যে মামলাটা নিয়ে বিএড প্রশিক্ষণপ্রাপ্ত যারা নিয়োগ পেয়েছেন 16,500 2021 সালে, তাদের খুব একটা ভয়ের কোনো কারণ দেখছি না। একটা জিনিস বলি, 2009 সালে আরটিই অ্যাক্ট চালু হয়েছে। সেই আরটিই অ্যাক্ট অনুযায়ী কিন্তু এনসিটি কে সেই ক্ষমতাটা দেওয়া আছে যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা কি হবে, সেই হিসাবে তারা একটা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিক করেছে নিয়োগের ক্ষেত্রে। সেগুলো আপনারা সবাই জানেন, আমি সেই বিস্তারিত বলতে চাইছি না। এর পরবর্তী সময়ে এনসিটি প্রয়োজন মনে করছে, এনসিটি নিয়ম সংশোধন করছে। 2018 সালে বিএড প্রশিক্ষণ প্রাপ্তদের প্রাথমিক শিক্ষকতা নিয়োগের একটা সুযোগ তৈরি করে দিয়েছে। বিভিন্ন সময়ে এনসিটি নিয়ম না মানার জন্য যেমন পশ্চিমবঙ্গে মামলা হয়েছে, বিভিন্ন সময় নিয়োগ থমকে গেছে। তাই রাজ্য সরকার চায়নি যে এনসিটির নিয়মকে অমান্য করে তারা নিয়োগ প্রক্রিয়া চালু রাখুক। সেই হিসাবে তারা কিন্তু এনসিটির নিয়ম মেনে সম্পূর্ণভাবে 2018 গেজেটকে মান্যতা দিয়ে তারা 2020 সালের নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। তখনও কিন্তু রাজস্থান হাইকোর্টের যে নির্দেশ, যেটা নিয়ে মূল ইস্যু তৈরি হলো, বিএড 2018 গেজেট বিজ্ঞপ্তি বাতিল বা পরবর্তীতে যা যা হয়েছে, সেই ইস্যুটা তখনও কিন্তু ওঠেনি। 2020 সালে যখন নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, 2018 সালের গেজেট মেনেই কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া হয়। পরবর্তীতে দেখা যায় রাজস্থান হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 25/11/2021 তারিখে তারা এনসিটির গেজেটটাকে বাতিল করে। এর মধ্যে কিন্তু 2020 সালের এক প্রস্তাব নিয়োগ অলরেডি হয়ে গেছে।
2020 সালে অনেক নিয়োগ নিয়ে অনেক মামলা ছিল, সেই এক একটা জট কাটিয়ে কাটিয়ে নিয়োগ হয়েছে। শেষ মুহূর্তে 738টি শূন্য পদে নিয়োগের জন্য একটা শূন্যপদ রয়েছিল। সেই সময় সেই নিয়োগটা নিয়ে আবার একটা জটিলতা তৈরি হয়। ইতিমধ্যে রাজস্থানের হাইকোর্টের নির্দেশ বার হওয়ার ফলে যে বিএডরা সুযোগ পাবে না, 2018 বিজ্ঞপ্তিটাকে সেই সময় বাতিল করা হয় রাজস্থানের পক্ষ থেকে। ফলে সেটা নিয়ে আবার যারা ডিএলএড প্রার্থী তারা আদালতে আসেন যে 738 যে শূন্যপদে যে নিয়োগ হচ্ছে সেখানে বিএড প্রার্থীদের বাদ রাখার তারা দাবি জানায়। এটা হলো মূল সেই সময়কার বিষয়। তখন কিন্তু কোর্ট পরিষ্কারভাবে রাজস্থান হাইকোর্টের নির্দেশকে কোর্টে প্রডিউস করলেও কোর্ট কিন্তু সেটা কনসিডার করেনি। কারণ ইতিমধ্যে 738 আগে 2018 যে গেজেট মেনে পর্ষদ অনেক বিএড প্রার্থীকে নিয়োগ করে ফেলেছে। সেই সময় কোর্টের জাস্টিস সম্ভবত অমৃতা সিনহা ম্যামই ছিলেন, ওনার মানে স্পষ্ট অবজারভেশন ছিল যে এই মুহূর্তে যদি আমি বিএডদের এখানে নিয়োগে থেকে বাদ দিই তাহলে নিয়োগের পুরো প্রক্রিয়াটা একটা জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। সম্পূর্ণ নিয়োগটা নিয়ে একটা আহ, আলাদা রকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তাই এই মুহূর্তে আমি বিএড দিকে এই জায়গায় এসে বাদ দিতে পারি না, যেহেতু এনসিটি নিয়ম মেনেই কিন্তু তখনও পর্যন্ত এনসিটি নিয়ম মেনেই সেই নিয়োগটা চালু ছিল। ফলে সেই সময় কিন্তু বিএডদেরকে নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা কোর্ট দেয়নি, ডিএডদের আবেদন খারিজ করেছে। এবং এটাও তখন পরিষ্কার ছিল যে রাজস্থান হাইকোর্টের যে নির্দেশ সেটা কিন্তু প্যান ইন্ডিয়াতে যে কার্যকরী হবে এরকম কোনো ব্যাপার নয়। কারণ কোনো একটা নির্দেশ কার্যকরী হওয়ার আগে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে সেই সমস্ত রাজ্যের বক্তব্য শুনতে হয়, শোনার একটা সুযোগ দিতে হয়। কিন্তু রাজস্থান হাইকোর্টে এটা যেহেতু একটা সংশ্লিষ্ট রাজ্যের বিষয় ছিল, বিচারাধীন বিষয়, কারণ এনসিটির নিয়ম তো সারা দেশে কার্যকর, ফলে চ্যালেঞ্জ হয়েছিল রাজস্থান সরকার পক্ষ থেকে, এবং তাই সেই নির্দেশটা রাজস্থানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফলে 738 নিয়োগে কিন্তু কোর্টেরই এটা নির্দেশ যে এই ক্ষেত্রে বিএডরা অবশ্যই কনসিডার হবে, এখানে ডিএডদের দাবিটাকে খারিজ করে দেওয়া হয়। কিন্তু খারিজ করলেও মামলাটা কিন্তু সেই সময় মানে ওই কয়েকটা আবেদন ডিসপোজ হয়েছিল, মামলাটা কিন্তু খোলাই ছিল। যার সেই মামলাটাই ইদানিং আবার এই সুপ্রিম কোর্টের নির্দেশকে নিয়ে আবার পুনরায় সেই মামলাটা ওপেন হয়েছে এবং সেখানে একটা হিয়ারিং হয়েছে। তার হিয়ারিং হয়েছে বলতে সুপ্রিম কোর্টের যে 11 আগস্ট নির্দেশ, সেই নির্দেশকে টেনে নিয়ে এসে বিএড প্রার্থীদের একটা অংশ চাইছেন যে বিএডদের বার করে দিয়ে আমরা সেই জায়গাতে তখনকার ডিএলএড যে প্রার্থী আছেন তারা নিয়োগে যদি সুযোগটা পান। কিন্তু একটা বিষয়, নিয়োগটা হয়েছে একটা নির্দিষ্ট নিয়ম মেনে। সেই সময় কোর্ট একটা বিষয়টা বিচারাধীন ছিল, কোর্ট তার অবজারভেশন রেখে নিয়মের মধ্যে থেকে নিয়োগ করার অনুমতি দিয়েছেন। এবার হঠাৎ করে সুপ্রিম কোর্টের রায় হয়েছে কিন্তু নিয়োগটা একটা কনক্লুড হয়ে যাওয়ার পরে। সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে সেই রায়েও কিন্তু আপনারা দেখবেন পরিষ্কারভাবে বলা আছে যে একটা নিয়ম যতক্ষণ না সুপ্রিম কোর্ট সেটা আইনত অবৈধ ঘোষণা করছে ততক্ষণ সেই আইন বা সেই নিয়মটা কার্যকর থাকে, ইনফোর্স থাকে। সুতরাং 11 আগস্ট 2023 পর্যন্ত বা তার আগের দিন অবধি ওই 2018 সালের নিয়মে কিন্তু বলবৎ থাকছে। ফলে যারা 2021 সালে নিয়োগ পেয়েছেন, 16,500-তে যারা নিয়োগ পেয়েছেন, তাদের এই ক্ষেত্রে আইনি কোনো জটিলতা থাকার কথা নয়। এই জায়গাটাতে ওই সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু পরিষ্কার যে ইতিমধ্যে যারা নিযুক্ত হয়ে গেছেন তাদের ক্ষেত্রে এই জায়গাটাতে কোনো বাধা থাকার কথা নয়। এবার আসি মধ্যপ্রদেশের বিষয়টা। মধ্যপ্রদেশ হাইকোর্টের বিষয় নিয়ে অনেকে ভয় পাচ্ছেন। মধ্যপ্রদেশ হাইকোর্টের বিষয়টা কিন্তু ভিন্ন রকম, কারণ সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন মধ্যপ্রদেশ সরকারের নিয়োগ প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের নিয়োগ ইনিশিয়েট হয়। সেই সময় কিন্তু মধ্যপ্রদেশ সরকার বিএডদের বাদ দিয়ে দেয়। বিএডদের বাদ দেওয়ার ফলে তারা হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টও যায়। তখন কিন্তু তারা একটা নির্দেশ পায় যে যেহেতু এখনো ইনফোর্স রয়েছে, সুপ্রিম কোর্ট এখনো এটাকে বাতিল করেনি, রাজস্থান হাইকোর্টের মামলা পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্টে, যেহেতু নির্দেশটা এখনো বাতিল হয়নি তাই এটা নির্দেশটা কার্যকরী, গেজেট নোটিফিকেশনটা। ফলে এখান থেকে বিএডদের কিন্তু এই মুহূর্তে বাদ দেওয়া যাবে না। বিএডদেরকে কন্ডিশনাল সাবজেক্ট টু আউটকাম করে তাদেরকে সেই নিয়োগে অংশগ্রহণ করার সুযোগ দেয়। মামলা কিন্তু
সরকারদের তাদের নিয়োগ হয়, মামলা কিন্তু সাবজেক্ট টু আউটকাম হয়ে থাকে। এর পরবর্তী সময়ে যখন সুপ্রিম কোর্টের নির্দেশ বেরোলো, তখন মধ্যপ্রদেশের যে ডিএলএড প্রার্থী তারা কিন্তু সেই আবেদনটা আবার ফিরিয়ে নিয়ে এলো, যে যেহেতু মামলাটা শর্ত সাপেক্ষ, তাদের নিয়োগ মামলা বিচারাধীন রয়েছে, তাদের নিয়োগ কন্ডিশনাল হয়েছে, তাই সুপ্রিম কোর্ট বিএড দের অবৈধ বলেছে এই গেজেট নোটিফিকেশনটাকে, তাই বিএড দের বাদ দেওয়া হোক। সেই মামলা এখনো সুপ্রিম কোর্টে শুনানির জন্য রয়েছে, এখনো ফাইনাল কনক্লুশনে আসেনি। তার আগে একটা এই মামলার ক্লারিফিকেশন চেয়ে পশ্চিমবঙ্গ থেকে অর্ণব ঘোষ একটা মামলা করেছিলেন। উনি জানতে চেয়েছিলেন যে যারা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে এই 11ই আগস্টের নির্দেশটা কার্যকরী হবে কিনা। সেখানেও কিন্তু যারা অলরেডি চাকরি পেয়ে গেছেন তাদের বিষয়ে কোনো আবেদন সেই সময় ছিল না। সেই সময় কিন্তু সুপ্রিম কোর্টের শুনানির সময় মাননীয় বিচারপতি মহোদয় অবজারভেশনে বলেছিলেন যে যেগুলো রিক্রুটমেন্ট হয়ে গেছে তিনি তার মধ্যে ঢুকবেন না, কিন্তু কোয়ালিটি অফ এডুকেশনের স্বার্থে আর তিনি বিএড দের নিয়োগের অনুমতি দেবেন না। অর্থাৎ ওই সময় তিনি ওই রায়টাকেই 11 আগস্টের রায়টাকেই বলবৎ রেখে দেন এবং এর মধ্যে কোন রকম অল্টারেশন তিনি করেন, যার ফলে দাঁড়ায় যে যারা ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন তার ওই রায় ঘোষণা হওয়ার আগে তাদের খুব একটা আশঙ্কার কোনো কারণ আমি দেখছি না। আশা করা যায় মামলার যে রায় কেব হয়ে রয়েছে সেটা এমনই নয় যে আপনাদের বিপক্ষেই যাবে। সবসময় নেগেটিভটাই ভাববো এই বিষয়টা নয়। আমাদের যেহেতু 738 ওই মামলাতেই যেহেতু একটা রাজীব, দেখো এখানে অনেকের কমেন্টস আছে, আমাদের শিক্ষক যারা আছেন কমেন্টস আছে যে মধ্যপ্রদেশের সঙ্গে গোলাবেন না দয়া করে। একদমই তাই, রাজীব সেই বিষয়টা নিয়েই বলছিল। আমাদের এখানে অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্নগুলোরও আমরা কয়েকটা উত্তর নেওয়ার চেষ্টা করব। তার মধ্যে কৌশিক বেশ কয়েকটি প্রশ্ন রেখেছেন আমাদের শিক্ষক। তার আগে আমি কৌশিকের এই যে এখানেও একটা দিয়েছিল নভেম্বর 2000 রাজস্থান কোর্ট যে ভের্ডিক্ট এসেছিল নভেম্বর 2021 সালে, আর আগস্ট 2021 সালে ওনাদের রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়েছে। আমি কৌশিকের আরো কিছু তথ্য আছে যেটা বারবার এখানে দিচ্ছিলাম, কারণ কৌশিক বিষয়গুলো দেখুন, আমি নির্ঝর আমি একটা কথা বলি, অনেকে হয়তো বুঝতে ভুল হচ্ছে। মধ্যপ্রদেশের সাথে আমরা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছি না একদমই, বরং আমরা যেটা দেখেছি যে কলকাতা হাইকোর্টে বিএড দের বিষয়টাকে যথাযথভাবে সিঙ্গেল বেঞ্চে অন্তত যথাযথভাবে রাখা হয়নি, সেখানেই গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, কোনোভাবেই আপনাদের মানে চাকরিতে কোন রকম ক্ষতি করার যে চেষ্টা চলছে সেটাকে হতে দেওয়া হবে না, এটা বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন আপনারা। এখানে একটা ভয়ানক তথ্য উঠে এসেছে হামিদুল শেখ, যেটা হচ্ছে যে সিঙ্গেল বেঞ্চে বিএড দের কোনো উকিল ছিল না, ডিএড উল্টো ভাবে সাজগোজ করেও ছদ্মবেশ ধারণ করে বিএড দের উকিল বলে চালিয়ে দেওয়া হয়েছিল। একটা ভয়ঙ্কর অভিযোগ। এখানে রামকৃষ্ণ বাবুর একটা প্রশ্ন আছে, যেটা প্রশ্ন নয়, উনি বলেছেন চাকরি ছেড়ে এসেছেন, শর্ত থাকলে জয়েন করতাম না, 3 বছর চাকরি করে এরা কিভাবে এসব বলতে পারে। একদম আমরা আপনাদের এই বক্তব্যগুলোর সাথে একদমই সহমত। ভাস্কর বাবু, দেখুন, আমার মনে হয় যে এই ব্যাপারটা না, মানে যে জায়গাতে নিয়ে যাচ্ছেন আপনারা জ্ঞাতে অজ্ঞাতে ডিএলএড দিকে ডিএলএড ক্যান্ডিডেট যারা আছেন তাদেরকে শত্রু প্রতিপন্ন করছেন। বিষয়টা একদমই সেটা নয়, মানে সেইভাবে কিন্তু আমরা গেলে পরে নিজেদের মধ্যেই বিভেদটা সৃষ্টি করব এবং তার সুযোগটা সরকার বাহাদুর সম্পূর্ণরূপে নেবে। আপনারা হয়তো জানেন কি না জানি না, তারা এটাও বলছেন যে এই বিএড ক্যান্ডিডেটদেরকে বের করতে পারলে ডিএলএড দের জন্য নতুন করে চাকরির দরজা খুলবে। এটা তো কোনো মতেই হয় না। বর্তমানে প্রাথমিকে যে সংখ্যক শূন্য পদ আছে, সেই শূন্য পদগুলোকে যদি নিয়োগের উদ্যোগ নেওয়া হয় তাহলে কোনো ডিএলএড ক্যান্ডিডেটও বসে থাকবে না। এটা হচ্ছে আমাদের কাছে হিসেব আছে। মানে বহু রাজ্যের বহু জায়গাতে বহু স্কুল আছে যেখানে 400-500 স্টুডেন্ট কিন্তু মানে শিক্ষক আছেন 2-3 জন। সেই সব শূন্য পদগুলো ভরাট করার কোনো প্রচেষ্টা এই সরকারের নেই। তারপরেও যারা চাকরি পেয়েছেন নিজেদের যোগ্যতাতে বিভিন্ন ভাবে, কিভাবে তাদেরকে সমস্যার মধ্যে রাখা যায় এবং রেখে দিয়ে কিভাবে তাদেরকে দলীয় কাজে লাগানো যায় সেই চেষ্টাই চলছে সব রকম ভাবে। আর আমরা আর একটা কথা বলি, ডিভিশন বেঞ্চে আমরা এখনই আমাদের সিনিয়র লয়ার কে হবে সেটা ঠিক করছি না। মামলা কোন বেঞ্চে ফিক্সড হচ্ছে
সেটা দেখে পরে কিন্তু আমরা আইনজীবী ফিক্সড করি। একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজ পর্যন্ত কোনো মামলা কিন্তু হারেনি সেভাবে। তার কারণ আমরা যে টিমওয়ার্কটা করি, আমরা আগে থেকে কোনো প্রিফিক্স মাইন্ড সেট করি না। এক একটা বেঞ্চের জন্য এক একজন মানে মানে আইনজীবী চুজ করে আমরা সমস্ত বিষয়টাকে দেখভাল করি। এটার ভিতরের কিছু ব্যাপার আছে, সেভাবেই আমরা এগোবো। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, সর্বোচ্চ শক্তি দিয়েই আপনাদের এই লড়াইটাকে লড়া হবে। আচ্ছা, এখানে যদিও আলোচনা চলছে আমাদের 2021, এখানে 16,500 ডিস্ট্রিক্ট ট্রান্সফারের দাবি, আমরা তো এই বিষয়ে পদক্ষেপ নিয়েই চলেছি এবং আপনাদের জন্য আরেকটি ভালো ব্যবস্থা আমরা করছি। আমি কিন্তু প্রথমে বললাম এটা গত 4 দিন আগেও আমরা পর্ষদে গিয়েছিলাম অন্য একটা কাজে, সেখানেও এই বিষয়টাকে নিয়ে আলোচনা হয়েছে। তারা আলটিমেটলি যেটা জানিয়েছেন যে সরকার পক্ষ থেকে মানে আদেশ না এলে সেটা কিছু করা যাবে না, অর্থাৎ মন্ত্রিসভার বিষয়। আমরা ভরসা রাখুন, আমরা সেই লেভেলেও যোগাযোগের চেষ্টা করছি যাতে করে এই আপনাদের বিষয়টা অন্তত যারা এক জেলা থেকে আরেক জেলা দক্ষিণ থেকে উত্তরে পড়ে আছেন তাদের বিষয়টাকে স্পেশাল ভাবে বের করে নিয়ে আসা যায়। একটু সময় দিন, আশা করি যে সেটা সম্ভব হবে। যেহেতু বিভিন্ন শিক্ষক শিক্ষিকা আমাদের এই লাইভ দেখছেন এবং সত্যি যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো জানি, তার মধ্যে আরেকটা সমস্যা সম্পর্কে যিনি লিখেছেন যে বি ক্যাটাগরি দেওয়া হচ্ছে, ব্রিজ কোর্স নিয়োগের 2 বছরের মধ্যে না হওয়ায় ট্রান্সফার। এই সমস্ত বিষয়ে যে সমস্যাগুলো উদ্ভূত হয়েছে বা বলা যেতে পারে বিভিন্ন দিক থেকে সমস্যাগুলোকে বোধহয় সৃষ্টি করা হচ্ছে, উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কিন্তু এই সমস্যাগুলো নিয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছে এবং আমরা এটা বলছি যে শিক্ষক শিক্ষিকাদের কাজ পাঠদান করা, সেখান থেকে তাদেরকে বিভিন্নভাবে বিব্রত করে তাদের সেই মূল কাজটা থেকে মূল কাজটা যাতে তারা করতে পারে সেদিকেই সরকার বরঞ্চ লক্ষ্য রাখুক। কি করে শিক্ষার উন্নতি করা যেতে পারে, কি করে শিক্ষার্থীদের উন্নতি করা যেতে পারে এবং শিক্ষকদেরকেও বঞ্চিত না করে সরকার তার শিক্ষক এবং পশ্চিমবঙ্গ এই তিনটের মধ্যে একটা সমন্বয় সাধন করুক। এবং যতক্ষণ এগুলো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যদি কোনোভাবে শিক্ষকদের উপর কোনো রকমের আঁচ আসে তাহলে আমাদের উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শিক্ষকদের পাশে সবসময় থাকবে। বিগত দিনেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ এই সমস্যাগুলোর সমাধান না হলে তো তারা পাঠদান দেবে কিভাবে। একটা বড় সমস্যা যেটা আমরা একটু আগে দেখলাম, ট্রান্সফার ইস্যু যেটা হয়নি, এই বিষয়গুলো নিয়ে আমরা করছি। আমি আরেকবার পীযূষের কাছে যাব। পীযূষ, তোমার কিছু কি বলার আছে এই ক্ষেত্রে? আমরা লাইভের একেবারে শেষ দিকে এসেছি। পীযূষ। হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছি বি ক্যাটাগরির একটা সমস্যা দেখতে পাচ্ছি। এই সমস্যাটা নিয়ে কিন্তু আমরা উস্তির পক্ষ থেকে প্রথমেই কমিশনার স্যারের সঙ্গে কথা বলেছিলাম এবং উনি সেই টাইমে বলেছিলেন যে না, এটা একদমই ঠিক হচ্ছে না। তো বেশিরভাগ জেলায় পেয়ে যাচ্ছে, কিছু কিছু জেলা পাচ্ছে না। তো সেই বিষয়ে প্রয়োজন পড়লে আমরা আবার কমিশনার স্যারের সঙ্গে কথা বলবো যাতে এই জায়গাটা সংশোধন করা হয়। কারণ এটা যারা চাকরি পেয়েছেন তারা ট্রেন্ড হিসাবেই চাকরি পেয়েছেন, কেউ নন ট্রেন্ড হিসাবে পাননি। আর দ্বিতীয় যেটা হলো 2 বছরের মধ্যে ট্রেনিং কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে আমরা একটা আলোচনার জায়গায় যেতে পারি নিজেদের মধ্যে। সেটা হলো যে দরকার পড়লে এনসিটি এবং এমএইচআরটি কেন এই জায়গায় হস্তক্ষেপ করছে না এবং 6 মাসে কোর্সটা করাচ্ছে না, তার জন্য উস্তির পক্ষ থেকেও আমরা একটা চেষ্টা করতে পারি এবং আমরা চেষ্টা করে দেখবো যাতে এই প্রসেসটা খুব তাড়াতাড়ি করা যায়। কারণ চাকরির ক্ষেত্রে তাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। আর আজকের মুখ্য বিষয় যেটা ছিল, এখানে উকিল নিয়ে এবং কিছু নিয়ে প্রশ্ন আসছে, সেক্ষেত্রে পর্ষদের আইনজীবী কি বলেছেন তার তো লিঙ্ক আপনারা ইউটিউব থেকে দেখতেই পাবেন, সে বিষয়ে আর আমাদের কিছু বলার নেই। এবং বিএড পক্ষের আইনজীবী যারা মানে আইনজীবীর সঙ্গে কথা বলেছিলেন, হয়তো তারাই কাউকে দাঁড় করাতে সেভাবে সচেষ্ট হননি এবং উস্তি যেহেতু এই ব্যাপারটায় জড়িত ছিল না সেই টাইমে, সেই জন্য তাদের পক্ষেও কিছু করা সম্ভব হয়নি। যেহেতু বর্তমানে উস্তি জড়িত হয়েছে, সুতরাং সর্বোচ্চ এফোর্টটা উস্তি এই বিষয়ে দেবে, আপনাদের চিন্তা করার কিছু নেই। এবং যেভাবে একটা মামলার ক্ষেত্রে এগোতে হয় সেইভাবেই আমরা মামলার ক্ষেত্রে এগোবো। আর আতঙ্ক থেকে শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন যেগুলো কোয়েরি সেগুলো আমরা দিচ্ছি। বলো পীযূষ, বলো। হ্যাঁ, আতঙ্ক থেকে বাঁচতে হবে, যেটা রাজীব প্রথমেই বলে দিল। আতঙ্কের কিছু নেই, কারণ এটুকু নিশ্চিন্তে আপনারা থাকুন,
শান্তিতে ঘুমান, সেটা হচ্ছে যে চাকরি সংক্রান্ত কোনো ব্যাপার, চাকরি যাবেন এবং চাকরি দেবাশিস কাউকে দাস, যাবে না। দেবাশিস দাস, হ্যাঁ, উনি বলেছেন স্যার চাকরিটা থাকবে তো না, চাকরি থাকবে, আপনি তো চাকরি নিজের যোগ্যতার মাপকাঠিতে পেয়েছেন এবং সরকারি যা নোটিফিকেশন ছিল সেই অনুসারে পেয়েছেন, আপনার দোষ কি? চাকরি কাউরি যাবে না, চাকরি নিয়ে কোনো সমস্যা নেই। এগুলো ছেলে খেলা নয়, এটা বুঝতে হবে। সুতরাং এই ব্যাপারে আপনারা এতটা ভীত হবেন না। হ্যাঁ, ব্রিজ কোর্সের ব্যাপারটা এটা নিয়ে আমরা একদিন আলোচনা করব এবং যাতে ব্রিজ কোর্স দ্রুত করানো যায় সেটা উস্তির পক্ষ থেকেই যে প্রসেসে এগোনো যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করব। ডিভিশন বেঞ্চের বঞ্চিত ডিএলএডদের যাতে চাকরি হয়, হ্যাঁ, ডিভিশন বেঞ্চে যাওয়ার ব্যাপারটা ওটা সিঙ্গেল বেঞ্চে রায়ের পরে যে প্রসেসে যাওয়ার দরকার পড়বে ঠিক সেইভাবেই যাব এবং এমন কোনো ঘটনা ঘটবে না যে যেটা আপনারা জানবেন না, সমস্ত জিনিসটাই আপনাদের জানিয়ে এবং 2021 সালে যারা চাকরি করছেন কি প্রসেসে অগ্রসর হলে সমাধান হবে টোটালটাই আপনাদের সঙ্গে আলোচনা করে জানিয়ে সবকিছু হবে। কিন্তু আইনগত যে প্রসেসে অগ্রসর আমরা হব টোটালটাই এইভাবে ওপেন প্ল্যাটফর্মে আমরা জানাবো না, কারণ সেটা জানানো সম্ভব নয়। চাকরি যাবে না, চাকরি যাওয়া নিয়ে কেন ভয় খাচ্ছেন? চাকরি এখনো পর্যন্ত সেই সমস্ত মানুষদের চাকরি গেছে যারা সার্টিফিকেট ভুল ছিল, যাদের রেজাল্ট ভুল ছিল বা কোনো জায়গা থেকে রেজাল্ট তৈরি করে নিয়ে চলে এসছেন, এইরকম ক্ষেত্রে চাকরি গেছে। আপনারা তো সঠিকভাবে চাকরি পেয়েছেন, আপনাদের তো ডকুমেন্টে এরর নেই, তাহলে চাকরি যাবে কেন? এটা হ্যাঁ বলো রাজীব, বলো। হ্যাঁ রাজীব। হ্যাঁ, বলছি অনেকেই বলছেন যে ডিভিশন বেঞ্চের প্রস্তুতির বিষয়টা, আমার তো মনে হয় এই মামলাতে ডিভিশন বেঞ্চে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। কারণ এই মামলাতে অলরেডি বিএডদের পক্ষে 20/2022 তারিখে নির্দেশ দেওয়াই আছে, তার পরবর্তী মামলাটাকে সম্পূর্ণভাবে নিষ্পত্তি করার জন্যই সিএবি করা আছে। আশা করছি এই মামলার নির্দেশ বিএডদের পক্ষেই যাবে। এমনকি সুপ্রিম কোর্টে তো পরিষ্কার পর্যবেক্ষণে বলাই ছিল যে রাজস্থান সরকার বিএডদের না ডেকে ভুল করেছে। যতক্ষণ না ওই নিয়মটাকে সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করছে ততক্ষণ সেটা ইনফোর্স। ফলে এই জায়গাটাতে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট আসার কোনো প্রশ্নই নেই, এখানে এই জায়গাটা পরিষ্কার আছে। আর কটা দিন অপেক্ষা করুন, রায় আপনাদের পক্ষেই যাবে। আর যদি ডিভিশন বেঞ্চে একান্ত যেতেই হয় সেখানে তো আপনাদের বলার সুযোগ থাকবেই, সিঙ্গেল বেঞ্চে আপনাদের বলার সুযোগ হয়নি, ডিভিশন বেঞ্চে বলার সুযোগ হবে। এটা নিয়ে নিশ্চিন্তে থাকুন।